কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে যা কিছু ঘটছে, ওই যে বিশাল বিশাল গ্যালাক্সি তৈরি হচ্ছে বা অগ্নি ক্ষুদ্র পরমাণু যেভাবে একসাথে জুড়ে আছে, এই সব কিছুর পেছনেই রয়েছে প্রকৃতির মাত্র 4টে মূল নিয়ম। আজকের এই আলোচনায় আমরা প্রকৃতির এই 4টি মৌলিক বলের রহস্যই ভেদ করতে চলেছি। তো চলুন একদম গোড়া থেকে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এই যে এত বড় মহাবিশ্ব, যার মধ্যে রয়েছে অগণিত নক্ষত্র, গ্রহ, আবার রয়েছে আমাদের চোখের আড়ালে থাকা ক্ষুদ্র পরমাণু, এর সব কিছুকে একসাথে বেঁধে রেখেছে কোন শক্তি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট তালিকা দেখে নিই। প্রথমে আমরা জানব মহাবিশ্বের সেই 4টে মূল সূত্র বা বল সম্পর্কে। তারপর একে একে মহাকর্ষ, তড়িৎচুম্বকীয় বল আর পরমাণুর ভেতরের বলগুলো নিয়ে আলোচনা করব। আর একদম শেষে আমরা দেখব শক্তির দিক থেকে এই বলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী আর কোনটা সবচেয়ে দুর্বল। হ্যাঁ, ঠিক তাই। ভাবা যায় এই মহাবিশ্বের সমস্ত ঘটনা যা আমরা দেখি বা অনুভব করি, তার সবকিছুর পেছনে রয়েছে মাত্র 4টে মৌলিক বল বা মিথস্ক্রিয়া। চলুন এই ব্যাপারটাতে একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা কিন্তু আসলেই অসাধারণ, তাই না? আমরা প্রতিদিন কত রকমের বল দেখি বা অনুভব করি। যেমন ধরুন, কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা বা দুটো তলের মধ্যে ঘর্ষণ। এই সব কিছুর মূলে রয়েছে আসলে ওই 4টে মৌলিক বলের কোনো না কোনো একটা। তো আমাদের তালিকার প্রথম আর সবচেয়ে পরিচিত বলটা হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ। এই বলটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এর কিছু বৈশিষ্ট্য জানলে বেশ অবাক হতে হয়। খুব সহজ করে বললে, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যাদের ভর আছে তারা একে অপরকে নিজের দিকে টানে। এই যে একটা টান বা আকর্ষণ, এটাই হলো মহাকর্ষ বল। চলুন এটাকে একটা অ্যানিমেশনের মতো করে দেখি। ধরুন আমাদের কাছে দুটো বস্তু আছে, একটার ভর m1 আর একটার m2। আর এখানেই মহাকর্ষ বলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটা সবসময় কাছে টানে, মানে আকর্ষণ করে। এই বস্তু দুটো সবসময় একে অপরকে নিজের দিকে টানবে, কখনোই কিন্তু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবে না। তাহলে মহাকর্ষ নিয়ে আমরা কি জানলাম? সংক্ষেপে বললে, এটা ভরযুক্ত বস্তুর উপর কাজ করে, এর ধর্ম সবসময় আকর্ষণ করা, এর পাল্লা অসীম, মানে যত দূরেই যাক না কেন এর প্রভাব থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটাই কিন্তু 4টে মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় মৌলিক বলের দিকে, তড়িৎচুম্বকীয় বল। মহাকর্ষের মতো এটা কিন্তু শুধু আকর্ষণ করে না, এর একটা দ্বৈত চরিত্র আছে। এই বলটা কাজ করে বৈদ্যুতিক চার্জযুক্ত কণাগুলোর মধ্যে, মানে যে কোনো দুটো চার্জড বস্তুর মধ্যে এই বলটা থাকবেই। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করছে, অনেকটা মহাকর্ষের মতোই। কিন্তু খেলাটা পাল্টে যায় যখন দুটো একই রকম চার্জ কাছাকাছি আসে, যেমন দুটো পজিটিভ চার্জ। দেখুন, এরা একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, মানে বিকর্ষণ করছে। এটাই হলো মহাকর্ষের সাথে এর মূল পার্থক্য। তাহলে সংক্ষেপে, তড়িৎচুম্বকীয় বল চার্জযুক্ত কণার ওপর কাজ করে, আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে পারে, আর এর পাল্লাও অসীম। আর মজার ব্যাপার কি জানেন? আমরা যেটাকে ঘর্ষণ বলি, সেটাও কিন্তু আসলে পরমাণুর ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণের কারণে এই তড়িৎচুম্বকীয় বলেরই একটা খেলা। এতক্ষণ তো আমরা বিশাল পাল্লার বল নিয়ে কথা বললাম। এবার চলুন একদম পরমাণুর ভেতরে একেবারে ক্ষুদ্র জগতে ডুব দেওয়া যাক। এখানে এমন দুটো বল কাজ করে যা আমরা সাধারণত অনুভবই করি না, কিন্তু এই বলগুলো না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকত না। একটা পরমাণুর একেবারে কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। আর সেখানে গাদাগাদি করে থাকে অনেকগুলো পজিটিভ চার্জের প্রোটন। আচ্ছা, একটু আগেই না আমরা দেখলাম যে একই রকম চার্জ একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়? তাহলে তো নিউক্লিয়াসের সব প্রোটন একে অপরকে ধাক্কা দিয়ে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। নিউক্লিয়াসটা তো এক মুহূর্তও টেকার কথা না, কিন্তু তা তো হচ্ছে না। কেন বলুন তো? এই কেনর উত্তরটাই লুকিয়ে আছে আরও দুটো নিউক্লিয় বলের মধ্যে। একটা হলো সবল নিউক্লিয় বল, যা ওই বিকর্ষণ বলকে উপেক্ষা করে প্রোটন আর নিউট্রনগুলোকে একসাথে বেঁধে রাখে। একে বলা যায় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আঠা বা সুপারগ্লু। আর আরেকটা হলো দুর্বল নিউক্লিয় বল, যেটা তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিও অ্যাক্টিভিটির মতো ঘটনাগুলোর জন্য দায়ী। কিন্তু প্রশ্ন হলো, এরা এত শক্তিশালী অথচ আমরা এদের টের পাই না কেন? কারণটা হলো এদের পাল্লা। এদের প্রভাব অবিশ্বাস্য রকম কম জায়গার মধ্যে সীমাবদ্ধ, ঠিক একটা নিউক্লিয়াসের সাইজের মতো। এর বাইরে এদের কোনো ক্ষমতাই নেই। তো আমরা 4টে বল সম্পর্কেই জেনে গেলাম। এবার চলুন সবগুলোকে একসাথে দাঁড় করাই, দেখা যাক শক্তির বিচারে কে কোথায় দাঁড়িয়ে আছে। এই চারটে একবার দেখুন।
পার্থক্যটা কি চোখে পড়ছে? এটা অবিশ্বাস্য। মহাকর্ষ শক্তি যদি হয় 1, তাহলে দুর্বল নিউক্লিয় বল তার চেয়ে 10-এর পরে 25টা শূন্য বসালে যা হয় ততগুণ শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বল তো আরও বেশি, 10-এর পরে 36টা শূন্য। আর সবল নিউক্লিয় বল প্রায় 10-এর পরে 38টা শূন্য। এই সংখ্যাগুলো এতই বিশাল যে কল্পনা করাও কঠিন। সবশেষে এই টেবিলটা আমাদের পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এসছে। এটা অনেকটা একটা চিট শিটের মতো। এখানে এক নজরেই 4টি বলের মূল বৈশিষ্ট্য, কার ওপর কাজ করে, পাল্লা কেমন আর আপেক্ষিক শক্তি কত তার একটা দারুণ তুলনা দেয়া আছে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? বিজ্ঞানীরা কিন্তু এখন ভাবছেন, আচ্ছা, এই 4টে বলকে আসলে একটাই কোনো মহাসূত্রের ভিন্ন ভিন্ন রূপ, মানে একই মুদ্রার এপিটোপিট। তারা কিন্তু ইতোমধ্যেই তড়িৎচুম্বকীয় আর দুর্বল নিউক্লিয় বলকে এক করে একটা তত্ত্বে দাঁড় করিয়েছেন। কে জানে, হয়তো ভবিষ্যতে একদিন আমরা এমন একটা সূত্র খুঁজে পাব যা দিয়ে এই মহাবিশ্বের সবকিছু ব্যাখ্যা করা যাবে। ভাবুন তো, ব্যাপারটা কতটা অসাধারণ হবে।